রাতের নৈশাহার করতে বসেছে তপতি, মেয়ে অতসী আর অনিকেত। মেয়ের পরামর্শ মতো আজই অনিকেতের সম্মতি আদায় করতে হবে। সময়ও হাতে বেশি নেই। তোমায় আর দুটো রুটি দিই? জিজ্ঞেস করল তপতি। হুম। মাংসের হাড় চিবোতে চিবোতে উত্তর দিল অনিকেত। ওর পাতে রুটি দুটো দিয়ে তপতি আর অতসীর মধ্যে চোখে চোখে ইশারা হলো। তপতি মেয়েকে চোখে চোখে আশ্বস্ত করে নিজের পাতে একটা রুটি নিল। কি বলে যে শুরু করবে, কিভাবে বললে কাজ হবে। জানো, আজ মাসি ফোন করেছিল। কোন মাসি? অনিকেত মাংসের ঝোলে রুটি ডুবোতে ডুবোতে বলল। আমার মাসি? কোন মাসি আবার? অনিকেতের কিছুই খেয়াল থাকে না। তপতি বিরক্ত হয়। ও আচ্ছা, তা কি বলল? এমনি জানতে চাইছিল আমরা সব কেমন আছি, এই আর কি। আর আর অনিকেত তপতির দিকে তাকাল। মাসিরা বেড়াতে যাচ্ছে হরিদ্বার, ঋষিকেশ, দেরাদুন, মুসৌরি। আমাদেরও যেতে বলছিল। অনিকেত এতক্ষণে একটু হেসে বলল, তো এই হচ্ছে আসল কথা। চলো না গো, মাসিরা তো প্রতিবারই বলে, আমরা কোনোদিনই যাই না। দেখো তপতি, আমি তোমাকে আগেই বলেছি, আত্মীয় স্বজন বিশেষ করে শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে বেশি মাখামাখি আমার পছন্দ নয়। হ্যাঁ, একটু হাই হ্যালো করলে, অনুষ্ঠানে গেলে এলে, ব্যাস, ওই পর্যন্তই। বেশি মাখামাখি করলেই দেখবে এরপর মন কষাকষিতে দাঁড়িয়ে যাবে। কথায় আছে, যত গলাগলি পরে তত চুলোচুলি। তপতি দীর্ঘশ্বাস ফেলে বলে, কে আর মাখামাখি করছে শুনি? ওই মাসি একটু যা যোগাযোগ রেখেছে, তাও তুমি। কথা আর শেষ করে না তপতি। তারপর আবার বলে, বেশ তো, আমার বাড়ির কারোর সাথে যাবে না? তার নীলদাও তো মাঝে মাঝেই বেড়াতে যায়, তোমায় বলে যেতে, তাই গেলেও তো হয়। অনিকেত বলে ওঠে, নীল? ওর কথা বলছ? ওর আর কি, বিয়ে থা করেনি, কোনো ঝামেলাই নেই, বেরিয়ে পড়লেই হলো। আমাদের মতো সংসারে জোয়াল বইতে হতো তো বুঝতাম। প্লিজ বাপি, চলো না। অতসী বলে ওঠে, সামনে পরীক্ষা, সেটা মনে আছে না নেই? যাও ভালো করে পড়াশুনো করো। অনিকেত উত্তর দেয়। অতসী আর কিছু না বলে চুপচাপ উঠে যায় গোমরা মুখ করে। মেয়ের চলে যাবার দিকে তাকিয়ে থাকে তপতি। দড়াম করে অতসীর ঘরের দরজা বন্ধ হওয়ার শব্দ আসে। আমার কথা না হয় ছেড়েই দিলাম, অন্তত মেয়েটার জন্যও তো দুদিনের জন্য কোথাও যেতে পারতে। অনিকেত কোনো উত্তর দেয় না। চুপচাপ উঠে বেসিনে হাত মুখ ধুয়ে সোফায় বসে টিভির বিজনেস চ্যানেলটা খোলে। তপতি জানে এখন ওর বলে যাওয়াই সার হবে, কিন্তু অনিকেতের কানে কোনো কথা ঢুকবে না। সারা জীবন খালি ব্যবসার টাকা ছাড়া কিচ্ছুই চিনল না মানুষটা। নিজের মনেই গজগজ করতে করতে বাকি খাবারগুলো গুছিয়ে ফ্রিজে তুলতে থাকে তপতি। ওই জন্যই ও কোনো কথাই তুলতে চায় না এই নিয়ে, কারণ ফল কি হবে তা তো জানাই। কম দিন তো আর ঘর করল না লোকটার সঙ্গে। শুধু অতসীর জেদাজেদিতে বলতে হলো। টেবিল মুছে শেষবারের মতো একবার রান্নাঘরে গিয়ে সব চোখ বুলিয়ে নিল ও। ঠিকঠাক করাই আছে সব, তবু প্রতিদিনের অভ্যেস। আমি ঘরে গেলাম, কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। মেয়ের ঘরের দিকে একবার তাকালো, দরজা বন্ধ করে দিয়েছে। রাগ হয়েছে, এখন আর ডাকলেও খুলবে না। এই দুজনের মাঝে তপতির যে নিজেকে কি অসহায় লাগে মাঝে মাঝে। অদ্ভুত ঘর কোনো অনিকেত। ২১ বছরের বিবাহিত জীবনে একবার শুধু দীঘা গিয়েছিল দুজনে, তাও অনেক বায়না কান্নাকাটি করে। সারা জীবন শুধু এই কলকাতাতেই কাটিয়ে দিল। যদি টাকা পয়সার অভাব থাকত তাহলেও না হয় মানতে পারত তপতি, কিন্তু তা তো নয়। অনিকেতকে খুব একটা কৃপণও বলা যায় না, কোনো কিছুরই অভাব রাখেনি সংসারে। কিন্তু ঘোরা বেড়ানোই দারুণ অনীহা। আগে বলতো, ধুস, বেড়ানোর অনেক ঝামেলা, টিকিট কাটা, হোটেল বুকিং, গাড়ি বুকিং, অত সময় নেই আমার। তপতি জানিয়েছিল, এখন তো ট্যুর কোম্পানিগুলোই সব ব্যবস্থা করে দেয়, তুমি খালি পয়সা দাও আর মজা করে ঘুরে বেড়াও। কিন্তু তাতেও অনিকেতকে ঘর থেকে বার করা যায়নি। ওর নিজের ব্যবসা, শেয়ার বাজার আর বন্ধুদের সঙ্গে শান্ত আড্ডা নিয়েই খুশি। অতসীও এখন তার পড়াশুনো, কলেজ, কেরিয়ার নিয়েই ব্যস্ত। শুধু অন্য বন্ধুদের মতো সোশ্যাল মিডিয়ায় বেড়ানোর ছবি দিতে পারে না বলে মন খারাপ করে। মাঝখান থেকে তপতি এই চার দেওয়ালের মাঝে হাঁপিয়ে ওঠে। সেই একই গতে বাঁধা জীবন আজ ২১ বছর ধরে টেনে নিয়ে যাচ্ছে।
গ্রামের মেয়ে ছিল দপতি। দেশ বিদেশে না ঘুরে বেড়াক, খোলা আকাশের নিচে বড় হয়েছে। তখন কতদিন বিকেলবেলা বন্ধুদের সঙ্গে বেরিয়ে পড়েছে সাইকেল নিয়ে। নদীর ধারে বান ধরে কত দূর দূরান্তে চলে গেছে। মা কাকিমাদের সঙ্গে ঘুরে বেড়িয়েছে কত মেলায় মেলায়। তপতিদের গ্রামে মেলা বসতো খুব। পুজো পার্বণ হলেই হলো, মস্ত শাঁখারি হাটে রাশি রাশি দোকান বসে যেত। যাত্রাপালা হতো নিয়ম করে প্রতি বছর। বাবা কাকারা তো সেখানে যাত্রা করতই। কলকাতা থেকেও নামকরা দল যেত। বন্ধুদের সাথে আনন্দ উৎসবের দিনে সবাই মিলে হৈ হৈ করে মাঠে গিয়ে একসঙ্গে রান্না করে খাওয়া দাওয়া হতো। তারপর আজ পিসির বাড়ি, কাল মাসির বাড়ি, তো পরশু মামা বাড়ি। জীবনে ২০টা বছর যে কোথা দিয়ে কেটে গেছিল বুঝতেই পারেনি তপতি। হঠাৎ করে একদিন বিয়ে হয়ে গেল। নিজের সেই গ্রাম, সেই রঙিন জীবন ছেড়ে এসে উঠল এই কলকাতায়। চার দেওয়ালের ফ্ল্যাটের মধ্যে জীবন গেল আটকে। খাঁচাই বন্দি পাখির মতো জীবন। কতদিন খোলা আকাশ দেখেনি তপতি, তার হিসেব নেই। প্রথম থেকেই বাপের বাড়ি যাবার সৌভাগ্য বিশেষ হতো না ওর। আর এখন মা বাবা চলে যাওয়ার পর তো যাওয়াই হয় না। ছোটবেলায় মা মাসিরা সবাই মিলে একবার পুরী গিয়েছিল। সব মাস্তুতো ভাই বোনেরা মিলে সমুদ্রে নেমে যা হুড়োহুড়ি করেছিল, ভাবলে এখনো ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে তপতির। টুং টুং করে মেসেজ ঢোকে ফোনে। তপতি ফোন তুলে নেয় হাতে। এতক্ষণ ধরে এই মেসেজটারই অপেক্ষা করছিল ও। এখন এটাই ওর বেঁচে থাকার রসদ। এখন বেশ ঘণ্টাখানেক ধরে চলবে কথোপকথন। ও জানে অনিকেত এখন ঘরে আসবে না। লেপের তলায় নিজেকে গুছিয়ে নিতে নিতে ঘরের আলোটা বন্ধ করে দেয় ও। এই শহর থেকে আরো দূরে জলে চলে যাই। গুনগুন করতে করতে সমুদ্রের ধার ধরে হেঁটে যাচ্ছিল তপতি। সমুদ্র এখানে অনেক শান্ত, কিন্তু হাওয়া উত্তাল। বারবার এলোমেলো হয়ে যাচ্ছে চুল। ওড়না উড়ছে বাতাসে। ছোট ছোট ঢেউ এসে পা ভিজিয়ে দিচ্ছে। এই অখ্যাত সমুদ্রের তীরে এমনিতেই লোকজনের আনাগোনা কম। তার উপর এই ভোরের দিকে প্রায় নির্জন বললেই হয়। কতদিন পর এইভাবে খোলা আকাশের নিচে সে এলো। অবশ্য আসাটা মোটেই সহজ হয়নি। অনিকেতকে অগ্রাহ্য করতে প্রথমে বেশ দ্বিধাই হয়েছিল। তারপর অবশ্য ভেবেছে, অনেক তো হলো, মেনে চলা, মানিয়ে চলা, কি পেল শেষ পর্যন্ত। এবার না হয় একটু নিজের খেয়ালেই চলল, নিজের মনের কথাই শুনল। তপতি ডাক শুনে পাশ ফিরল ও। প্রদীপ অনিকেতের বিপরীত মেরুর মানুষ। অনিকেত জীবনে একটা পা কোনোদিন না হিসেব করে ফেলেনি, অথচ প্রদীপ বেহিসেবি, খেয়ালি। কখন কি করে বসবে কোনো ঠিক নেই। ওর সঙ্গে যে থাকবে সে বুঝতেই পারবে না সময় কোথা দিয়ে কেটে যাবে। জীবনের পরতে পরতে কত যে রং লুকিয়ে আছে, সুর লুকিয়ে আছে, ওর সাথে না থাকলে বোঝাই যায় না। এই যে বালির মধ্যে মুখ ডুবিয়ে চলা যে এত সুন্দর হতে পারে, তা কি তপতি কখনো জানতে পারত, যদি না প্রদীপের কথায় রাজি হয়ে বেরিয়ে পড়ত? চা চলবে? প্রদীপ হাসি হাসি মুখ করে বলল, চলবে মানে? দৌড়বে। কিন্তু এখন চা পাই কোথায়? এত জনমানবহীন জায়গা, এখানে চা পাওয়া তো ভাগ্যের। প্রদীপ হেসে বলল, ওই দিকে আরেকটু হেঁটে যেতে হবে। এক কাকার ঝুপড়ি আছে, চাটা দারুণ বানায়, তার সঙ্গে ডিম সেদ্ধ। দুজনে এগিয়ে চলল। প্রদীপ কি একটা সুর ভাজছিল মনে মনে। তপতি গানটা চিনতে পারল না। আমি মাঝে মাঝেই আসি এদিকটায়, হুটহাট চলে আসি, তাই সবাই আমাকে চেনে। কাকার সঙ্গে তো খুব খাতির। তাই? সত্যিই তোমরা পুরুষ মানুষেরা খুবই ভাগ্যবান, ইচ্ছে মতো ঘুরে বেড়াতে পারো। তপতির গলায় হতাশা ফুটে ওঠে। আজকাল কিন্তু অনেক মেয়েরাও নিজেদের মতো করে ঘোরে। ওসব বিদেশে হয়, এদেশে নয়। ভুল ধারণা। এখন এদেশের মেয়েরাও অনেকেই বেরিয়ে পড়ে, দল বেঁধে তো বটেই, এমনকি একাও ট্রাভেল করে। একটু থেমে আবার বলে, সোশ্যাল মিডিয়ার ট্রাভেল ব্লগগুলো একটু খুঁজে দেখো, পেয়ে যাবে। আমার এক বান্ধবী তো একাই ঘুরে বেড়ায়। ছোট্ট একটা দীর্ঘশ্বাস চাপে তপতি। সামান্য কলকাতাতেই নিজের মতো করে চলাফেরা করতে পারে না সে। মানে দেয় না অনিকেত। গাড়ি ছাড়া যাবার কথা শুনলেই হাঁ হাঁ করে ওঠে, যেন জীবনে কোনোদিন বাসে ট্রেনে চাপেনি তপতি। অবশ্য গাড়ি ব্যবহার করলেও নিজে চালানোর অধিকার নেই ওর। আদরে শাসনে ছকে ফেলা জীবন। একটু এগিয়েই চোখে পড়ল একটা বিবর্ণ রামধনুরাঙা ছাতার নিচে চায়ের কেটলি, মগ, ছাঁকনি, বিস্কুটের বয়াম আর স্টোভ নিয়ে এক বুড়ো দাঁড়িয়ে আছে। প্রদীপ, কাকা কেমন আছো? আবার এসে গেছি, বলে হৈ হৈ করে এগিয়ে গেল।
কাকাও হাসি মুখে কি বলল, কিন্তু এত হাওয়ার শব্দে তপতির আর কানে তা ঢুকল না। এখানে হাওয়ার বেগ আরো বেশি। বেশ ঠান্ডা লাগলো এবার তপতির। কিন্তু অবাক হয়ে তাকিয়ে দেখল ওই বুড়ো চাওলা কাকা একটা ছেঁড়া ফতুয়া পরেই দিব্যি দাঁড়িয়ে আছে। আরো কয়েকজন সামনে দাঁড়িয়ে আছে, সম্ভবত সমুদ্রের জেলেরা। প্রদীপ বেশ গল্প শুরু করে দিয়েছে ওদের সঙ্গে। কত ছোট ছোট পাওয়া মানুষকে জীবনে পূর্ণ করে তোলে। কাচের গ্লাস ভর্তি চা নিয়ে সমুদ্রের কাছে গিয়ে দাঁড়ালো তপতি। সমুদ্রের ঢেউয়ের সামনে গিয়ে দাঁড়ালে নিজের সব না পাওয়া সব দুঃখগুলো কোথায় যেন ভেসে যায় ঢেউয়ের সঙ্গে সঙ্গে। মনে হয় জীবন কি বিশাল, একদম ওই সমুদ্রটার মতোই। আর মানুষ তার সামনে নেহাতি তুচ্ছ। কি যে এক মন ভালো করা ওষুধ সমুদ্রের হাওয়ায় আছে তপতি জানে না। এই যে এখানে লুকিয়ে লুকিয়ে চা খাওয়া হচ্ছে, আর আমরা খুঁজে মরছি। পরিচিত গলার আওয়াজে চমকে ওঠে। আর একটু হলেই চা পড়ে যাচ্ছিল তপতির হালকা গোলাপি কুর্তিতে। আরতি, প্রদীপের বউ, আর তপতির মামাতো বোন। আমার ছোট ভাইরা ভাইটি তো বেশ বুদ্ধিমান, সকালবেলায় সুন্দরী শালীকে বাজেয়াপ্ত করে নিয়েছে। ওপাশ থেকে বলে উঠল দেবদা, স্বাগতাদির বর। প্রদীপ আর তপতি দুজনেই হো হো করে হেসে উঠল। তপতি বলল, আমি কিন্তু সবাইকে ডেকে এসেছিলাম, তোমরাই কেউ উঠতে চাইলে না। আমার দোষ নেই বাবা। এবার ওর কথায় বাকি সবাই হেসে উঠল। মা, আমিও চা খাবো, দলের পেছন থেকে সামনে এসে বলল অতসী। তপতি অবাক হয়ে বলল, আরে তুইও উঠে পড়েছিস ঘুম থেকে? বাড়িতে তো। কথার মাঝে প্রদীপ বলে উঠল, এই জন্যই তো বাইরে আসা, বাড়ির সব বদলে যাবে বাইরে এলে। এসো এসো, সবাই চা খাবে, এসো, কাকার চা একদম রেডি। আসলে মাস ছয়েক আগেই ফোনে সব মাস্তুতো ভাই বোনদের নিয়ে একটা দল তৈরি হয়েছিল। তার নামকরণ হয়েছিল চলো বেড়াই। স্বভাবতই তপতিও তাতে যোগ দিয়েছিল। কতদিন পর সব যোগাযোগ। বিয়ের সূত্রে, কাজের সূত্রে কে কোথায় ছিটকে গিয়েছিল, কিন্তু যোগাযোগটা হতে মনে হয়েছিল যেন মাঝের এই সময়টা কোনো ব্যবধানই গড়ে তুলতে পারেনি। তপতির দমবন্ধ জীবনে তো অক্সিজেন জুগিয়েছিল পুরো বিষয়টা। সাড়ে তিনের শেষে রাতের বেলা সব ভাইবোনেরা এক হয়ে গ্রুপে আড্ডা চলত। তপতি সারাটা দিন ধরে অপেক্ষা করত এই সময়টার জন্য। খুব মনে পড়ত মা মাসি সবাই মামাবাড়ি গেলে ঠিক এই রকমই আড্ডার আসর বসত মামাবাড়িতে। তারপর সবাই মিলে ঠিক করে কয়েকদিনের জন্য কোনো জায়গা থেকে বেরিয়ে আসবে সবাই মিলে। সব প্রদীপের পরিকল্পনা। সবটা শুনে তপতির মনটা নেচে উঠেছিল, কিন্তু অনিকেত কিছুতেই রাজি হচ্ছিল না। কিন্তু তপতি এবার আর অপেক্ষা করেনি অনিকেতের মতামতের জন্য। জানে ও রাগ করেছে, তবুও কিছু না ভেবে সোজা সবার সঙ্গে তাজপুরে। যদিও প্রথমটা মনটা বেশ খুঁতখুত করছিল। আসলে অনিকেতের মনের মতো করে চলাটা তার একটা অভ্যেস হয়ে গেছে। কিন্তু এখন মনে হচ্ছে নিজের জন্য, বাঁচার মতো করে বাঁচার জন্য অভ্যেস বদল মন্দ নয়। পুরো দলটা হৈ হৈ করতে করতে এগিয়ে যাচ্ছে। অতসী শুধু মায়ের সামনে এসে কানের সামনে আস্তে করে বলল, থ্যাঙ্কস মা। তপতি মেয়ের হাতটা ধরল। সামনে তখন একটা আস্ত ঝকঝকে দিন। তপতি ও অতসীর মনে বানভাঙা মুক্তির স্বাদ।